সঞ্চালক মহাশয়, আজকের আলোচনার মূলত দুটো দিক আছে। এক, 30 দিন হাজতে থাকলে কোনো মন্ত্রীকে পদ থেকে সরিয়ে দেওয়া ঠিক কিনা। 2, এই বিলটা আইনে পরিণত হলে শাসক দলের লোকেরা বিরোধী দলের বিরুদ্ধে এটা অপব্যবহার করবে কি না। দেখুন, আমি ব্যক্তিগতভাবে বলছি, যদি আজকের এই বিলটা আইনে পরিণত হয় তাহলে একজন মন্ত্রীর হাজতে বসে 30 দিন মন্ত্রিত্ব করার অধিকার সংবিধান সম্মত হয়ে যাবে কিনা। এইরকম একটা বিলকে কারো পক্ষে সমর্থন করা উচিত নয়। দেখুন, আমাদের দেশের ক্যাবিনেট সেক্রেটারি, চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে এই পিয়ন কনস্টেবল পর্যন্ত প্রতিটি সরকারি কর্মচারী যেমন, তেমনি আমাদের বিএনএসের 2-28 এবং পিসি অ্যাক্টের 2-C ধারা অনুযায়ী মন্ত্রীরা পাবলিক সার্ভেন্ট। আমাদের সর্বোচ্চ পদাধিকারী অফিসার ক্যাবিনেট সেক্রেটারিও যদি অ্যারেস্ট হওয়ার 48 ঘন্টার মধ্যে জামিন না পান তাহলে তার সাসপেনশন অর্ডার পাস করতে হবে না। আইন বলছে ধরে নেওয়া হবে যে তিনি সাসপেন্ডেড। অল ইন্ডিয়া সার্ভিসের ডিসিপ্লিন অ্যান্ড অ্যাপিল রুলের 3 ধারার 4 উপধারা এই কথাই বলছে। তো তারপরে আমি দুটো পয়েন্টে আসছি। এই যে 48 ঘন্টার মধ্যে জামিন না পেলে সাসপেন্ড হবে কেন? আমাদের বিএনএসের 58 নম্বর ধারা যদি দেখেন তাহলে দেখবেন যে একজন লোককে অ্যারেস্ট করার পর অ্যারেস্টের স্থান থেকে কোর্টে নিয়ে যাওয়ার যে সময় সেটা বাদ দিয়ে 24 ঘন্টার মধ্যে কোর্টে হাজির করাতে হবে। তাহলে এটা আপনারা মানবেন যে কোনো লোককে যেদিন অ্যারেস্ট করা হলো সেদিন হাজির না করে তার পরের দিনও হাজির করানো হতে পারে? যদি হয় তাহলে তিনি জামিন পাবেন কি না ম্যাজিস্ট্রেটের সে সিদ্ধান্তটা দ্বিতীয় দিনের আগে হবে না। এই জন্যে যেহেতু ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্ত 2 দিন লাগতে পারে, সেই জন্য 2 দিন অর্থাৎ 48 দিন পর্যন্ত রেহাই। 48 ঘন্টা, 48 ঘন্টা বেশি নয়। তাহলে আমি আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন করছি, আমাদের দেশে কি এমন কোনো আইন আছে যে কোনো মন্ত্রীকে অ্যারেস্ট করা হলে 24 ঘন্টার মধ্যে নয় 29 দিনের মধ্যে কোর্টে হাজির করতে হবে? আছে কি? যদি না থাকে তাহলে মন্ত্রীকে আমি হাজতে বসে 30 দিন মন্ত্রিত্ব করার সংবিধান সম্মত অধিকার কেন দিতে যাব? দেখুন, 48 ঘন্টা হলো, এবার আসুন সাসপেন্ড কেন? যাকে অপরাধের দায়ে ধরা হয়েছে কোর্টে তার অপরাধের মান্যতা পাওয়ার পর তিনি যাতে তার পদের অপব্যবহার না করতে পারেন তার জন্য সাসপেন্ড। আমি উদাহরণ দিচ্ছি, একজন অফিসার ইনচার্জ দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছেন। যদি তাকে পদে রাখা যায় তাহলে তার বিরুদ্ধে যে সাক্ষীটা আছে থানার অন্যান্য অফিসারদের তিনি তো সেই সাক্ষীকে ভাঙানো, এমনকি তাকে গ্রেপ্তার করার জন্য অর্ডার দিতে পারেন কি না? সেই জন্যে সাসপেন্ড করতে হয়।
তো আমি আর একটা প্রশ্ন করছি, আমাদের দেশের যে কোনো মন্ত্রীর ক্ষমতা কি থানার ওসির থেকে কম যে তাকে 30 দিন মানে জামিন না হলেও হাজতে বসে মন্ত্রিত্ব করতে দিতে হবে এবং সেক্রেটারিদের ফাইল সই করানোর জন্য হাজত দর্শন করতে হবে? এটা কোনোভাবে মানা যায় না। এবার আসুন অপব্যবহারের কথা। এই বিলটা যদি আইন হয় তাহলে যে এটা অপব্যবহার হতে পারে সেটা ইতিমধ্যে প্রমাণ হয়ে গিয়েছে। আচ্ছা, এই অপরাধের দায়ে এই যে কেজরিওয়াল এবং সোরেন দুজনেই মুখ্যমন্ত্রী ছিলেন, তাদের 5 মাস হাজতবাস হয়েছে, কিন্তু তারা কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে বেশি অপরাধ করেছিলেন? আমি বলছি না। আমার সারদায় মমতার অপরাধ বলে একটা বই আছে, সেখানে আমি তথ্য দিয়ে দেখিয়েছি যে সামনে যেগুলো গণমাধ্যমে এসেছে তার ফলেই তার বিরুদ্ধে মামলা শুরু করে তাকে অ্যারেস্ট করা উচিত। আমি শুধু না, শাসক দলের সাধারণ সম্পাদক এবং মুখপাত্র খুব পরিষ্কারভাবে বলেছিলেন যে সারদা মিডিয়া সেলের সুবিধা সর্বাধিক যিনি পেয়েছেন তার নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কাওয়ার্ড, তাকে গ্রেপ্তার করা হোক, আমার মুখোমুখি বসিয়ে জেরা করা হোক, করা হয়নি। এই যে নিয়োগ দুর্নীতির 26,000 ছেলেমেয়ের চাকরি বাতিল হলো, তো পার্থ চ্যাটার্জি যে দলের মহাসচিব, সেই দলের সর্বোচ্চ নেতৃত্ব মমতা ব্যানার্জি। পার্থ চ্যাটার্জি যে মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী, সে মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী তো মমতা ব্যানার্জি। আমাদের সংবিধানের 164 ধারার 2 উপধারা অনুসারে মন্ত্রিসভার দায়িত্ব যৌথ। পার্থ চ্যাটার্জির অপরাধের দায় মমতা ব্যানার্জি আইনত এড়াতে পারেন না, কিন্তু মমতা ব্যানার্জি যে এই অপরাধের সঙ্গে যুক্ত তার প্রত্যক্ষ প্রমাণও আছে। তার কাছে এই অপরাধের বিবরণ দিয়ে চিঠি এসেছিল। তিনি যদি অপরাধের সঙ্গে যুক্ত না থাকতেন তাহলে যারা অপরাধ করছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, নেননি। অতিরিক্ত পদ সৃষ্টি করে তিনি অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন টাকা দিয়ে, তাদের চাকরি রাখার চেষ্টা করেছিলেন, হাইকোর্টে এফিডেভিটও দিয়েছিলেন এসএসসিকে দিয়ে। তিনি যুক্ত না থাকলে দিতেন না, কিন্তু দিয়েছিলেন। এই যে হাইকোর্টে যদি যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদের তালিকা দেওয়া হতো, এসএসসি নির্বাচন করেছে, তারা জানে না কারা বৈধভাবে চাকরি পেয়েছে, কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে। আর মুখ্যমন্ত্রী চাইলে তারা তালিকা দিতে পারতেন না, কিন্তু তিনি দিতে দেননি। দেখুন, মমতা ব্যানার্জি যদি না চাইতেন তাহলে আমাদের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, স্পেশাল ব্রাঞ্চ, ভিজিলেন্স কমিশনের অফিসাররা যখন এই অপরাধ চলছিল চোখ বন্ধ করে বসে থাকতেন না, কিন্তু তিনি বসিয়ে রেখেছিলেন। তো এর পরেও কি বলতে হবে যে তিনি কম অপরাধ করেছেন? কিন্তু দেখুন, কেজরিওয়াল এবং সোরেনকে হাজতে ঢোকানো হয়েছে। হাইকোর্টের আদেশে তদন্ত করা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার শাসক দলের মুখপাত্র, সাধারণ সম্পাদক অ্যারেস্ট করে জেরা করার কথা বললে তাকে অ্যারেস্ট তো দূরের কথা, একবার জেরাও করেনি, তাহলে অপব্যবহার হবে না? দেখুন, যদি মন্ত্রীদের এই দুর্নীতি বন্ধই করতে হয় তাহলে সরকারি কর্মচারীদের যেমন আছে, মন্ত্রীদের জন্য একটা বিস্তৃত কন্ডাক্ট রুলস করুন না। বিভিন্ন দেশে আছে, আমি অন্য দেশের কথা বলছি না। আমাদের শাসন প্রণালী তো ব্রিটেনের অনুকরণে। ব্রিটেনের 2019 সালের মন্ত্রীদের জন্য যে কোড আছে সেখানে 10টা চ্যাপ্টারে, প্রতিটা চ্যাপ্টারে বলা আছে যে মন্ত্রীর সঙ্গে সরকারের, পার্লামেন্টের, তার পরিবারের, তার কনস্টিটিউয়েন্সির
শাসক দলের নেতাদের সঙ্গে কি সম্পর্ক হবে। তো এখানে তিনি যদি সেটা লঙ্ঘন করে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। যেমন সেখানে বলা আছে যে কোনো মন্ত্রী যদি সরকারি ট্যুরে যান তবে তার সঙ্গে তিনি নিজের কাজ বা পার্টির কাজ যুক্ত করবেন না। আমরা কি দেখছি, প্রধানমন্ত্রী আমাদের মেট্রো উদ্বোধন করতে আসছেন, পাশাপাশি তিনি রাজনৈতিক সভা রাখছেন। দেখুন আমাদের মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে কৃষ্ণনগর যাচ্ছেন, প্রথম দিন তিনি রাজনৈতিক সভা করছেন, তারপরে রাসমেলায় যাচ্ছেন, দুদিন হল করছেন, তারপরে তৃতীয় দিন একটা সরকারি কাজ করে ফিরে আসছেন। এই যে প্লেনের এবং হেলিকপ্টারের ভাড়া তো সরকার দিচ্ছে। আমাদের এখানে কোড নেই বলে এটা বন্ধ করা যাচ্ছে না, একদম নেই বলা যাবে না। 1992 সালে 24শে জানুয়ারি আমাদের ক্যাবিনেট একটা কোড পাস করেছিল, কিন্তু সেখানে কোন মন্ত্রী কার কাছে তাদের সম্পত্তির হিসেব দেবে এবং কোনো দামি উপহার পেলে সেটার কি হবে, এইরকম কিছু বিষয় ছাড়া অন্য কিছু বলা নেই। আমি যে ব্রিটেনের কোডের কথা বললাম সেখানে দুটো পরিশিষ্ট আছে। প্রথম পরিশিষ্টে বলা আছে যে প্রতিটা মন্ত্রীকে 7টা নীতি মেনে চলতে হবে, তার মধ্যে অনেস্টি আছে, ইন্টিগ্রিটি আছে, অ্যাকাউন্টেবিলিটি আছে। কিন্তু প্রথম নীতিটি হলো যে পাবলিক পদে বসে নিজের স্বার্থে বা পরিবারের স্বার্থে বা পার্টির স্বার্থে কোনো কাজ করা যাবে না। আমাদের এখানে কি হচ্ছে আপনারা জানেন। দেখুন আমাদের এই যে বিল কেন পেশ করা হলো, পাস তো হবে না, তাদের সংখ্যাগরিষ্ঠতা নাই, বা বিরোধী দলের সাংসদরা যদি বিপক্ষে ভোট দেন তাহলে তো বিল পাস হবে না। তাহলে শাসক দলের লোকেরাই কেন এত চেঁচামেচি করছেন আর আমাদের রাজ্যের শাসক দলের নেতারা কেন এত চেঁচামেচি করছে? কারণটা আপনারা বুঝতে পারবেন। দেখুন বারাণসীর ভোটার লিস্টে, এই বিহারের খসড়া ভোটার লিস্টে পিঁপড়াতে বা আমাদের বারুইপুর বা ময়নাতে যে ভূতের কথা সামনে এসেছে, সেই ভূত থেকে কেন্দ্রের শাসক দল রাজ্যের শাসক দল উভয়ই আলোচনাটা অন্যদিকে ঘোরাতে চাইছেন। আর একটা হইচই হওয়ার কারণ আমাদের দেশের অনেক এমপি এবং এমএলএ কোটিপতি এবং দাগি অপরাধী। আপনারা কি জানেন যে 24 সালে লোকসভায় যারা এমপি নির্বাচিত হয়েছেন তাদের 93% কোটিপতি এবং একজন এমপির ঘোষিত সম্পত্তির পরিমাণ 5,705 কোটি টাকা। আমাদের এখানে যারা এমএলএ হয়েছেন তাদের মধ্যে একজন এমএলএর ঘোষিত সম্পত্তির পরিমাণ 40 কোটি টাকা। আমাদের রাজ্য থেকে যারা এমএলএ হয়েছেন তাদের শতকরা 49 জনের বিরুদ্ধে এই অপহরণ, খুন, বলাৎকারের মতো জঘন্য কেস আছে, শতকরা 49। এবং কেন্দ্রে যে এমপিরা নির্বাচিত হয়েছেন তাদের শতকরা 46 জনের মধ্যে এরকম কেস আছে। তো এই এমপিরা এমএলএরা যাদের মন্ত্রী করবেন, ধোয়া তুলসী পাতার কথা এসেছে, ধোয়া তুলসী পাতাকে করবেন? তারা তো যাদের বেশি টাকা আছে তাকে করবেন, আর যার বেশি টাকা আছে তার বিরুদ্ধে তত বেশি কেস হবে। তো এই রকম এমএলএ এমপি মন্ত্রীরা যদি হয় তাহলে তো কি বলবো, দুর্নীতি দমন কে করবে? ভগবান ভরসা ছাড়া আমার তো কোনো উপায় দেখি না, যদি না দেশের সাধারণ মানুষ তাদের ঘাড় ধরে ক্ষমতা থেকে বের করে দেয়। নমস্কার।